This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. ভারত হচ্ছে আমাগো সব লুইট্টা বুইট্টা খাইতেছে, সুতরাং ভারত বিদ্বেষ করব। আর দুদিন আগে ভারত থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে। বাংলাদেশের মানুষ এখন হঠাৎ আবার তাদের অরুচি ধরেছে ডক্টর ইউনূসকে নিয়ে। চীন বলেছে ইলিশ মাছ বাংলাদেশ থেকে নেবে, মানে চীনারা ইলিশ মাছও খাবে। এবার কেরিয়ার করেছেন, কেরিয়ার করে তিনি বিদেশে সেটেলড হয়েছেন, তাকে বলা হলো দেশটা একটু চালাতে হবে। আমি বলছি না সকলে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মানে সকলেই মুক্তিযোদ্ধা নয়। সার্জিস আলম গেছে হচ্ছে তার নিজের দেশের বাড়িতে জনসভা করতে, সে কি গাড়ি! আমি তো প্রথমে ভিডিওটা দেখে ভাবলাম ওদের কার রেসিং হচ্ছে। এবার নয়া কৌশল, চীনে পালাচ্ছেন ডক্টর ইউনূস। না, হঠাৎ চীন কেন? যদিও তিনি জাতির উদ্দেশ্যে ভাষণে জানালেন চীন তাকে যেতে হবে, কারণ ব্যবসা বাণিজ্যের ব্যাপার আছে। চীনও নাকি বাংলাদেশের থেকে অনেক জিনিসপত্র চায়। চীন যথেষ্ট নির্ভরশীল বাংলাদেশের ওপর, ভালো কথা। আবার বাংলাদেশেরও প্রয়োজন রয়েছে চীনের, তাই 4 দিনের চীন সফরে চললেন ইউনূস। আসলে কি পিঠ বাঁচাতে? কোন অবস্থায় রয়েছে বাংলাদেশের পরিস্থিতি? নির্বাচন কবে? কেন নির্বাচনকে তিনি পিছিয়ে দিচ্ছেন? সংস্কার হচ্ছে, 38টা রাজনৈতিক দলকে চিঠি দিয়েছেন তিনি। এই সমস্ত কিছু বিষয় নিয়ে আজকে আবার আপনাদের সঙ্গে আলোচনা করতে আমরা চলে এসেছি আমাদের আরপ্লাস নিউজ ডিজিটালের প্ল্যাটফর্মে। আপনাদের সঙ্গে আজকে আলোচনায় যাব এবং প্রত্যেকবারের মতো আবারও আমি এসেছি সুচারু মিত্র, এবং আমার সঙ্গে রয়েছেন আমাদের এডিটর ইন চিফ সুজিত চট্টোপাধ্যায়। সুজিতদার কাছে সরাসরি প্রশ্নে প্রথমে যাব। সুজিতদা, জাতির উদ্দেশ্যে ভাষণের দিকে সবাই তাকিয়েছিলেন, তখন মধ্যরাত, প্রায় অনেকক্ষণ ধরেই বললেন তিনি। বাংলাদেশবাসী কিছু একটা মারাত্মক শুনতে চাইছিল, সেখানে তিনি বলে দিলেন যে চীনের সঙ্গে তার গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে এবং চীনের একটি সোলার কোম্পানি, হাই লেভেলের সোলার কোম্পানি, তাদের সঙ্গে বৈঠক হবে। তাহলে কি ইউনূস এবার ব্যবসার ঝুলি নিয়ে ব্যবসা আনতে যাচ্ছে? চীনের সাথে বাংলাদেশের ভালোই ব্যবসায়িক আদান প্রদান লেনদেন যে আছে। বাংলাদেশে জাপানের ভালো ইনভেস্টমেন্ট আছে, ওটা খুব একটা মানে ওটা মোটামুটি সেফ জোনেই রয়েছে। চীনের সাথে সম্পর্কটাকে ভালো করার দুটো ইচ্ছে তার রয়েছে। তার কারণ হচ্ছে যে বাইডেন তো এতদিন বাঁচিয়েছে, ইউএস এইড নিয়ে টাকা পয়সা যেভাবে খরচা হয়েছে জুলাই অগাস্টের অভ্যুত্থানের জন্য, সে সমস্ত তথ্য বাইরে এসে গেছে। গোটা ইয়ে আছে, তাদের অবশ্য ডক্টর ইউনূসের কিছু যায় না, কেন তিনি তো ব্যবসা করেছেন, ব্যাংকিং ব্যবসা, সুদ, এগুলো ভালো জানেন যে সুদ অলওয়েজ মার্কেটের সাথে ওঠানামা করে, ফলে অনেক সময় টাকা বেরিয়ে যায়, সেগুলো নিয়ে আসে। কিন্তু ডক্টর ইউনূসের সবচেয়ে সমস্যা, এই ধরনের ব্যক্তিরা যখন করে, যখনই রাজনীতিতে আসে, তাদের একটা উদ্দেশ্য থাকে। উদ্দেশ্যটা কি থাকে? তার ব্যবসায়িক সমৃদ্ধি বৃদ্ধি করা, এবং 2 হচ্ছে যদি ব্যবসা করতে গিয়ে মার্কেটের উপর নির্ভর করে, তো যে কোনো ক্ষেত্রে শেয়ার বাজারে প্রভাব পড়ে, কোনো বিশ্ব রাজনৈতিক ব্যবস্থা বা হচ্ছে বড় রকমের কোনো মার্কেট যখন ক্র্যাশ করে, তখন অনেক কিছু হয়, সেগুলোর জন্য একটা আইনি সহায়তা পাওয়া। শেখ হাসিনার সময় থেকে তিনি দণ্ডিত হয়েছিলেন, একজন কনভিক্টেড ব্যক্তি, কিন্তু বাংলাদেশের ইতিহাসে 54 বছর তো হয়নি, স্বাধীনতা 54 বছর হয়েছে, পরে কনভিক্টেড হয়েছে, কারুর ফাঁসি হয়েছে, রাজনৈতিক মত পথ মেলেনি, একেবারে গুলি করে উড়িয়ে দিয়েছে, সব হয়েছে, কিন্তু কনভিক্টেড ব্যক্তি কেউ কোনো বসেনি। কিন্তু জুলাই অগস্টের এক ঐতিহাসিক বিপ্লব, এক কনভিক্টেড ব্যক্তি, সেখানে তিনি ক্ষমতায় এসেছিলেন। বলো, এবং তার নিজের ভাষায়, আমি তো চাইনি আমাকে সবাই, ওরা বলতে সমন্বয়করা যারা নাকি বিপ্লব করেছে, অভ্যুত্থান করেছে, তাদের ধারণা হলো যেহেতু উনি নোবেল পুরস্কার পেয়েছেন, এটা ঠিক কথা, বিশ্বের বিভিন্ন প্রেশার লবি যেগুলো থাকে, যারা ধরো প্রেশার ক্রিয়েট করতে জানে, বড় বড় মার্কিন যারা প্রেসিডেন্ট, যখন তার প্রেসিডেন্টশিপ হয়ে যায়, তারা অনেকে ফাউন্ডেশন তৈরি করেন, তাদের প্রচুর তো অর্থ থাকে, জেসি ঘরের থেকে তো মার্কিন প্রেসিডেন্ট হওয়া যায় না, ওই ফাউন্ডেশন গুলো কাজ করে। ঠিক তেমনি ক্লিন্টন ফাউন্ডেশনের সাথে তার একটা ভালো সম্পর্ক ছিল। ফলে বাইডেন আসার পর তার যে এখন অবস্থা, ঘরে বাইরে তার প্রচুর শত্রু, ভারত তাকে বিশ্বাস করে না, সোজা কথা।
বিশ্বাসযোগ্য কাজ ভারতের সাথে খুব একটা করেও নি। এমনি ঠিক আছে, অসম্মানও করবে, তাকে জোর করে যেচে পড়ে, সে মানে দুরবস্থা ভারতের হয়নি। তো স্বাভাবিক তখন তাহলে কি হতে পারে, তাকে এখন বাঁচতে হবে। নিশ্চয় ডোনাল্ড ট্রাম্প তাকে বাঁচাবেন। ডোনাল্ড ট্রাম্প এই পরিবেশে ঠিক আছে, ব্যবসা হতে হবে। কিন্তু চীন 71-এর যখন যুদ্ধ হয়েছিল তখনও তো চীন, আমেরিকা, পাকিস্তান একই পক্ষে ছিল, এবং পূর্ব পাকিস্তানের জনগণ সেদিনের একটা বৃহত্তম অংশে মুক্তিযোদ্ধা ছিল। আমি বলছি না সকলে মুক্তিযোদ্ধা, বাংলাদেশ মানে সকলেই মুক্তিযোদ্ধা নয়। বাংলাদেশ মানে মুক্তিযোদ্ধার পাশে পাশে তোমার রাজাকার, আলবাদার, আল শামস, এই গোষ্ঠীগুলো রয়েছে, তাদেরও একটা, তারা যা কাজ করেছে সেটাও ইতিহাসের একটা অনুষঙ্গ। এই সব মিলিয়ে এখন যদি এই পরিস্থিতিতে চীন পাশে যদি থাকে, চীন তার ইঙ্গিত দিয়েছে, চীন বলেছে ইলিশ মাছ বাংলাদেশ থেকে নেবে, মানে চীনারা ইলিশ মাছও খাবে, এবার সবই খায়। চীন ইলিশ খাবে? হ্যাঁ, আর চীন এবার ইলিশ খাবে। ভারতের বিদ্বেষের জন্য বলেছিল পশ্চিমবঙ্গবাসী পদ্মার ইলিশ খেতে ভালোবাসে, কারণ পশ্চিমবঙ্গে যারা থাকেন, আপনারা যারা দেখছেন সকলেই জানেন, যারা এই বঙ্গে যারা রয়েছেন বংশানুক্রমিক ভাবে যুগের পর যুগ, মুঘল যুগ থেকে, তার আগের যুগ থেকে বিভিন্ন যুগ, ইংরেজ যুগ, যারা থেকে গেছেন দেশভাগের পর, তাদেরকে এদেশি বা ঘটি বলা হয়। যারা ওপার বাংলা থেকে আসা হিন্দু, 47 সালে, শুধু ফিগারটা বললে বাংলাদেশের মানুষ লজ্জা পাবে বলে আমি ফিগারটা মানে বলি না সবসময়। 47-এ যা ছিল পার্সেন্টেজ, 7.9% এসে দাঁড়িয়েছে এখন হিন্দুদের সংখ্যা আর কি। তারা তো পাই না, বাংলাদেশের সাধারণ মানুষ শেখ হাসিনার সময় ইলিশ পায় না। ঠিক যেমন পশ্চিমবঙ্গবাসী, তুমি কি একেবারে হাই কোয়ালিটির দার্জিলিং টিটা পাও? পাও না, তার কারণ ওটা বিদেশের বাজারে বিক্রি হয়। বা কমলা লেবু পাওয়া, মানে চীনের বাজারে ভালো, চীনের বাজারে ভালো ইলিশ পায়। চীন টাকা দেবে বলেছে এবং তা দিয়ে ইলিশ খাবে। চীন সবই খায়, জানো তো তুমি, তো ওটা খাবে। আর হচ্ছে চীন সোলার বাণিজ্য, অন্য কিছু বাণিজ্য, সেটা ভালো। বাংলাদেশের যারা ছাত্র যুব, তারা এই রামদা, রক কাটা পার্টি, রামদা এসব ছেড়ে যদি তারা ব্যবসা বাণিজ্য শেখে, প্রযুক্তি শেখে, সেটা ভালো। কিন্তু প্রশ্ন অন্যদিকে, বাংলাদেশের মানুষ এখন হঠাৎ আবার তাদের হচ্ছে অরুচি ধরেছে ডক্টর ইউনূসকে নিয়ে, ভীষণ অরুচি। যদি এই সময় সেনাবাহিনী একটা অভ্যুত্থান করে, অভ্যুত্থান অনেক আগেই হয়ে গেছে সেনাবাহিনী, 5ই আগস্টের পর, এটা আমরা সেই সময় বলেছেন সেনাবাহিনীর যিনি প্রধান জেনারেল, মেজর জেনারেল, সর্বাধিনায়ক, তিনি বলেছেন যতক্ষণ না পর্যন্ত সেনা সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করবে, শান্তি শৃঙ্খলা ফিরিয়ে এনে নির্বাচনের ব্যবস্থা করে সেনা ক্যান্টনমেন্টে ফিরবে, তিনি দিয়েছেন ডিসেম্বর মাস। আবার ভোট শুনলেই হচ্ছে এই সমন্বয়ক, এদেরও তো আবার জুনে চলে যাচ্ছেন। ব্যাপারটা হচ্ছে ওনাকে দিয়ে বলাচ্ছে, কারণ উনি কথা দিয়ে দিয়েছেন, ঠিক আছে তোমাদের জুন অব্দি এক্সটেন্ড করে দেবো। এখন এই 2 বছর যদি এই সমন্বয়করা পায়, যা গণরোষ তৈরি হচ্ছে, তুমি নিশ্চয়ই ছবিটা দেখেছো, সার্জিস আলম গেছে হচ্ছে তার নিজের দেশের বাড়িতে জনসভা করতে, সে কি গাড়ির পর গাড়ি যাচ্ছে। তো আমি তো প্রথমে ভিডিওটা দেখে ভাবলাম বোধহয় কার রেসিং হচ্ছে, বা হচ্ছে কোনো ফর্মুলা নতুন রেসিং হয়তো সার্জিস আলম আনবে, কেননা ওটা ব্যবসা বাণিজ্য ভালো বোঝে আর কি, বাচ্চা ছেলে, কিন্তু বেশ ওইটা ভালো বোঝে, মার্কেটিং হচ্ছে। তারপর ওখানকার লোক বোঝে। দেখো, আমি তো বাংলাদেশের তো জানি না, যা সব পক্ষে বিপক্ষের বিভিন্ন লোকজন যে শুনছি, তাতে বলছে যে অনেক টাকা নাকি তারা করেছে, ক্রিপ্টোকারেন্সিতে ঢালছে, এত গাড়ি কি করে এলো। নতুন একটা পার্টি খুলতে না খুলতে বলছে এই দেখো এত গাড়ি। এদিকে বাংলাদেশে যাদের, যেটা ডক্টর ইউনূসের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে, ডক্টর ইউনূস এটা ভাবেনি, কেন তিনি তো রাজনীতি করেননি। 71-এ মুক্তিযুদ্ধেও তিনি তার সক্রিয় কোনো ভূমিকা নেই, তিনি কেরিয়ারিস্ট, তিনি পড়াশোনা করেছেন, ভালো কেরিয়ার করেছেন, যা সব দেশেই দেখা যায়। পশ্চিমবঙ্গে বুড়ি বুড়ি রয়েছে, কেরিয়ার করেছেন, কেরিয়ার করে তিনি বিদেশে সেটেলড হয়েছেন, তাকে বলা হলো দেশটা একটু চালাতে হবে, খুব সংকট, আপনি হচ্ছেন যোগ্য ব্যক্তি, তিনি এসে বসলেন। তার আগে একটা ডিজাইন হয়েছে, ইচ্ছা না থাকলে তো কেউ বসে না, এবার বসেছেন, অনেকদিন হয়েছে, এবার তারও তো একটু বিদেশ ভ্রমণের সময় রয়েছে, এমনি অনেকদিন প্যারিসে রয়েছে, বাংলাদেশে এই সমস্ত উৎপাত সহ্য করতে করতে তার তো অনেক অবস্থা হয়েছে। তবে যা বলবো, যেটা পারবো সেটাই তো বলবো। তার মতো ব্যক্তিদের কাছে লোকে কি আশা করবে যে ভাই তোমাদের অন্তত দুবেলা দুমুঠো খাওয়ার ব্যবস্থা করব,
হ্যাঁ হাসিনার সময় তোমরা ইলিশ মাছ খাওনি, রোজ ভাই খাওয়াতে পারবো না, কিন্তু অন্তত সপ্তাহে একদিন খাওয়াবো। আর যারা আহত অসুস্থ হয়েছে তাদের ভাই আমি তো হাত ফিরিয়ে দিতে পারবো না, একটা ভালো চিকিৎসার ব্যবস্থা করব। যারা দিতে পারতো সবচেয়ে সহজে সস্তায় চিকিৎসা ভারত, সেই ভারতের সাথে তারা যে সম্পর্কটা করেছে, এখন ওখানকার মানুষ নিজেরা যে চেষ্টা করে চিকিৎসাটা করবে সে ব্যবস্থা বন্ধ করেছে, নিজেও কিছু করতে পারেনি, শুধু আখের গোছানো। তো এই সমস্ত অবস্থায় চীন, দেখো বিপ্লবের পর চীন কিন্তু এই পুঁজিবাদের রাস্তা নিয়েছে, ব্যাপারটা বুঝতে হবে। শি জিনপিং কিন্তু যে ব্যক্তি নয়, চীনে সত্যিকারে একমাত্র দ্বিতীয় ক্ষমতাধর থাকে। ওই একমাত্র দ্বিতীয় ক্ষমতাধর হওয়ার জন্য, মানে চীনের কমিউনিস্ট পার্টির সেক্রেটারি হওয়ার জন্য তাকে 6 থেকে 7টা ধাপ অতিক্রম করতে হয়। তার পরীক্ষা নেবেন বাকি পলিট ব্যুরোর সদস্যরা, বিদেশ নীতি, চীনের নীতি, সেই সব করে শি জিনপিং ওই জায়গায় গেছেন। এরা ভদ্রলোক, এরাও কোনো ব্যাপার না, কিন্তু ব্যবসায় একেবারে ওয়ান পাইস ফাদার, মানে ভারত নয় কিন্তু 1 পয়সার ফাদার একদম, এটা ভারত নয়। কি 4টে গালি দেবো, ভারতের কিছু লোক আছে, না না ঠিক আছে গালি দিয়েছে, এমনি তো বোঝেনি তো আমাদের প্রতিবেশী দেশ, পাঠিয়ে দিই। তুমি আমি দেখিনি কি শুভেন্দু বলছে গোজাডাঙ্গা কেন, ইয়ে তো পেট্রাপোল, বেনাপোল, যে পেট্রাপোল বর্ডারে বলেনি যে আমরা বন্ধ করে দেবো, দিতে দেবো না, এই করবো না, আর আমরা গিয়ে দেখতে পাচ্ছি স্টোন চিপ যাচ্ছে, পেঁয়াজ, স্টোন চিপ, আদা, রসুন সব যাচ্ছে। তো কি ব্যাপারটা দাঁড়ালো, যে ওটাও নিচ্ছি, গালিও দিচ্ছি। এই ধরনের চতুরতা, এই ধরনের ভালো কথা, এটা কিন্তু ডক্টর ইউনূস কেউ বলবেন ঠিক করেছে, কেউ বলবেন ভুল করেছেন, এটা তার ঠিক হয়নি। তিনি তার ভাষণটা শুনো, ওইখানে বাংলাদেশের লোককে দুর্নীতিগ্রস্ত, দুর্নীতির দেশ, দুর্নীতি থেকে আমাদের বেরোতে হবে, এই সমস্ত বলে গেছেন। আচ্ছা, তাই তো জনগণকে অপমান। এবার ওই কারণেই তো জনগণের একটা বড় অংশ চাইছেন, আপনারা চাইতেই পারেন, কারণ এখন শুরুতেই বললাম ওনার প্রতি একটা অরুচি ধরেছে এখন। সেই অরুচির কারণে তারা বলছেন যে দেখ সেনাবাহিনী পুরো নিক, ওর দেশে যাতে আর না ফেরে, এটা যেন শেষ বিদেশ সফর হয়। দেখুন সেটা হতেই পারে, তার বয়স 86 বছর, কিন্তু দেশটা কিভাবে চলবে, দ্রুত নির্বাচন, এই কথাগুলোই আমরা বলতে চাইছি। যে বাংলাদেশের ইতিহাস যেমন থাকে, আজকের বাংলাদেশের ভূ রাজনৈতিক অবস্থানটা দিতে হবে, এবং এই অবস্থানটা সাউথ ইস্ট এশিয়া, ভারতকে প্রধান এটা রেখে, ওইদিকে বার্মাও। এবার আমি বলি, এশিয়ান কান্ট্রিগুলো সবার বাংলাদেশের দিকে নজর কেন? শুনছি ইউনূস নিজেই বললেন মালয়েশিয়াও নাকি যোগাযোগ করছে, মানে এত সবাই বাংলাদেশের সঙ্গে সবাই যোগাযোগ করছে, মালয়েশিয়া প্রাকৃতিক কারণে এবং ভৌগোলিকগত কারণে বাংলাদেশের দিকে সবার নজর। মালয়েশিয়া যদি যোগাযোগ, মানে যেটা বলছেন ডক্টর ইউনূস, কৃতজ্ঞ থাকা উচিত শেখ হাসিনার উপর, এবং রয়েছেনও, যে কারণে লাস্ট তার ভাষণে আওয়ামী লীগের নাম বা শেখ হাসিনার নাম তিনি মুখে আনেনি, পারবেন না। আরে ভাই মিথ্যে কথা বলতে গেলে একটা সবেরই একটা লিমিট থাকে। মালয়েশিয়ার সাথে সম্পর্কে, মালয়েশিয়ার যে রাজনৈতিক ব্যবস্থা, সেখানে যিনি শাসক তিনি শেখ হাসিনা বা তার বাবা মুজিবরের থেকে তার ডবল টাইম ধরে তারা ক্ষমতায় রয়েছে, দেশটাকে কোথায় নিয়ে গেছে সুন্দর। কথায় কথায় হাতে রামদা নিয়ে, হাসুয়া নিয়ে নেমে পড়ে না, এই তুই এত টাকার আলু বেচছস, তুই আমাকে টাকা দে। আপনি কে? আমি ছাত্র দল করি, আমি এই করি, আমি শিবির করি। শিবির শুনলেই লোকে, বাংলাদেশের মানুষ একটু সমীহ করে। এই তো অর্থনীতি ছিল। সেই মালয়েশিয়ার সাথে মালয়েশিয়ার সম্পর্ক স্থাপন করেছিল, ইন্দোনেশিয়ার সাথে সম্পর্ক। শেখ হাসিনার বিদেশ নীতিতে বাংলাদেশ একটা গেছিল। আরে উনি ভারতের কাছে সমর্পণ করলে, একবার গ্যাস চুক্তি নিয়ে হয়েছিল, বিএনপি ওইটা নিয়ে ভেবেছিল নির্বাচনে তারা তড়িপার করবে, ভারতের সাথে গ্যাস চুক্তি করেননি শেখ হাসিনা। আসলে শেখ হাসিনা মুজিবরকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি সবসময় আবর্তিত হয়, কিন্তু যেভাবেই তোমার রাজনীতি আবর্তিত, এক একটা দেশের রাজনীতি এক একভাবে আবর্তিত হবে, কিন্তু তার একটা সাংস্কৃতিক ধারা থাকে, মানুষের একটা মূল্যবোধের ধারা থাকে। সেখানে কর্তায় কইছে ভারত হচ্ছে আমাকে সব লুইট্টা বুইট্টা খাইতেছে, সুতরাং ভারত বিদ্বেষ করব। আর দুদিন আগে ভারত থেকে ট্রিটমেন্ট নিয়ে গেছে, হঠাৎ বললো হ্যাঁ করতে হবে, বিদ্বেষ বলতে শুরু করে দিল। এই সংস্কৃতি কে চেঞ্জ করতে পারে? সত্যি আর্মি। আমি তো বারবারই বলছি, ডক্টর ওয়াকারুজ্জামানের তিনি কারুর কাছেই তখন প্রিয় নন, এরকম একটা অবস্থায়
বোঝা যাচ্ছে যে তিনি যে কোনো আর্মির লোক রাজনীতিতে সচেতন, মানে তারা রাজনীতি প্রফেশনাল রাজনীতিবিদের মতো হন না। জিয়াউর রহমান ছিলেন না, এমনকি হুসেন মোহাম্মদ এরশাদও ছিলেন না। এরা কিন্তু খুব দক্ষ জেনারেল, মানে একেবারে যুদ্ধবিদ্যায় পারদর্শী লোক। কিন্তু রাজনীতি একটা অন্য গেম। সেখানে ডক্টর ইউনূসও পাচ্ছেন না, বরঞ্চ এই অবস্থা ওয়াকারুজ্জামান এবং যে ম্যাচুরিটি শাহাবুদ্দিন চুপ্পু দেখিয়েছে, তাতে বলবো যে বাংলাদেশের মানুষ যদি তাদের প্রতি আস্থা রাখেন, তাদের প্রতি ভালোবাসা বা দেখান, বা আওয়ামী লীগকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার মতো তারা যদি থাকে, যা প্রতিদ্বন্দ্বিতা করবে, যদি ফলাফলে যা হয় হবে, ফলাফলে যায়, এই দুর্নীতিগ্রস্ত আওয়ামী লীগকেও পরীক্ষা দিতে হবে যে কতটা সে শুধরালো। সে লিখিত দিল, তারা দাবি করছে আওয়ামী লীগ ভুল স্বীকার করে, ভুল হয়েছে, আমার ক্ষমতায় আসার পর কিচ্ছু হয়নি, কোনো ভুল ছিল না। আওয়ামী লীগ তো বলেনি। আওয়ামী লীগ কি বলছে? নিজে থেকে আওয়ামী লীগ বলেছে যে আমাকে নির্বাচনে পার্টিসিপেট করতে দিতে হবে? বলেছে না। একজন বলছে দিতে দেবো না, ফাঁসি দিতে, আরেকজন বলছে কেন তাতে দেওয়া হবে না। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি যা ছিল আর যা রয়েছে আগামী দিনে থাকবে, তাকে গিয়ে আবর্তিত হবে এবং বাংলাদেশের মানুষকে সেটা বুঝতে হবে। তাদের সে বিচক্ষণতা, দক্ষতার যে সুযোগ বা তাদের কাছে এসছে, বিচক্ষণতা বা দক্ষতা, চাইলেই সবকিছু হবে না। আপনার কাছে এবার শেষ প্রশ্ন, আলোচনা একদম শেষ পথে। আমাদের দেশ ভারতবর্ষ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বারবার চীন ডাকছে বৈঠক করার জন্য, বিশেষ করে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করে আসার পর থেকে। এরকম অবস্থায় ভারতের অবস্থান কি হবে? যেখানে এই মুহূর্তে ইউনূস যাচ্ছেন চীনে, ভারত কি খুব সতর্কভাবে সেফ ডিস্টেন্স থেকে গোটা বিষয়টা ওয়াচ করবে, না রিয়াক্ট করবে? কোনো রিয়াকশনের কোনো জায়গায় কিচ্ছু করবে না। তার কারণ হচ্ছে চীনকে পৃথিবীতে সবচেয়ে ভালো যে দেশ ছিল তার নাম ভারতবর্ষ। মাও সেতুংও জানতেন এটা। চীনের আধুনিক চীন তো মাও সেতুং, তার আগে ডক্টর সান ইয়াতসেন, তার যে চীন, বা চিয়াং কাইশেকের চীন, তাইওয়ানের সাথেও ভারতের, এগুলো জানে। এবং সবচেয়ে বড় কথা, বলা হয় না ভারত এবং চীনের সাংস্কৃতিক সভ্যতা ভুলে গেলে চলে। তবে ডক্টর ইউনূস যে জায়গার লোক, চটগাইয়া, চট্টগ্রাম, ওইসব জায়গার লোক, আজ থেকে অনেক বছর আগে, প্রায় যখন 700-800 বছর ধরে নাও, তখন অতীশ দীপঙ্কর ওখান থেকে চীন দেশে গেছিলেন। তিনি ওই চট্টগ্রাম ওই অঞ্চলেরই লোক, মানে তৎকালীন ভারত। ফলে চীনের সাংস্কৃতিক যে বৈশিষ্ট্য, চীন তো একসময় আফিম যুদ্ধ করতে হয়েছিল, পুরো চীন তো আফিমে নিমজ্জিত ছিল। তার থেকে আজকের চীন কত পথ পেরিয়েছে, কত লং মার্চ হয়েছে, যুদ্ধ হেরেছে, কত লক্ষ লক্ষ রেড ফৌজ মারা গেছে। তবু মাও সেতুং ভারত স্বাধীন হয়েছে 1947, 1950 সালে চীন স্বাধীন হচ্ছে। তারপরে চীন উত্তরোত্তর বৃদ্ধি পেয়েছে। সেই দেং জিয়াওপিং যেটা বলেছিলেন শি জিনপিং এর আগের উত্তরসূরি, বা তারা যখন জন্মে বড় হচ্ছেন তখন দেং জিয়াওপিং হচ্ছেন চীনের সর্বময় কর্তা। বেড়াল সাদা কি কালো ওটা দেখো না, বেড়ালটা মাছ খায় কিনা ওটা দেখো। এটা হচ্ছে আজকের চীন। এটা ভারত বোঝে তো। কারণ ডক্টর ইউনূসকে চাইছে না একটু দিন, বোঝেন তো, আরেকটু যদি বাড়িয়ে দেন না, আমরা তো ইলিশ নেব বলেছি। তো ডক্টর ইউনূস হয়তো এটাও ভাববেন, তার সমন্বয়ক ইলিশ মন্ত্রী ফরিদা ম্যাডাম, তিনি হয়তো বলবেন এইটা পশ্চিমবঙ্গের সাথে কি ঠিক হলো, লজ্জা লাগবে আসলে। আমি খুব নিশ্চিত যে বাঙালি তো খেতে ভালোবাসতো ইলিশ, ইস্ট বেঙ্গল ক্লাবের প্রতীক এখানে ইলিশ, খেতে ভালোবাসতে দেয়নি। কিন্তু আমরা রূপনারায়ণের ইলিশ, কোলাঘাটের ইলিশ আমরা স্বচ্ছন্দ বোধ করছি, এমনকি চাঁদিপুরের ইলিশ, ডায়মন্ড হারবারের ইলিশ স্বচ্ছন্দ বোধ করছি। সুতরাং এটা বাংলাদেশের মানুষকে আগামী দিনে বোধের উত্তরণ ঘটাতে হবে। শুধুমাত্র ধর্ম, এই চীন ভারতের, চীনকে ভারত সবচেয়ে ভালো বোঝে, আবার ভারতকেও চীন সবচেয়ে ভালো বোঝে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সুজিত চট্টোপাধ্যায়ের সঙ্গে, বাংলাদেশের পরিস্থিতি নিয়ে আলোচনা করছিলাম, এবং ঠিক ইউনূস কি কারণে চীনে যাচ্ছেন সেটা আরো স্পষ্ট করে দেওয়া হলো আপনাদের সামনে। এবং সেখানে চীনে গিয়ে ঠিক তিনি কি কি রাখবেন এবং ভারতের অবস্থানই বা এই মুহূর্তে কি হতে চলেছে, আপনারা সবটা ব্যাখ্যায় শুনলেন। আবারও বলবো, আপনারা কি ধরনের কন্টেন্ট চাইছেন, বাংলাদেশ সংক্রান্ত কি আপডেট চাইছেন, কমেন্টে জানাবেন, লাইক করবেন, বেল বাটনে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই আপনাদের মন্তব্য
সেটা আমাদের সঙ্গে একই কথায় কথা মিলিয়ে অনেকে মন্তব্য করছেন, অনেকে বিরূপ মন্তব্য করছেন। আমরা রাখছি না, আমরা রেগে যাচ্ছি না। আপনাদের মন্তব্যই আমাদের কাছে পাথেয়, যাতে আমরা আগামী দিনে আরো ভালো বাংলাদেশ নিয়ে উপস্থাপনা আপনাদের সামনে রাখতে পারি। আপাতত ধন্যবাদ, আমরা বিদায় নিচ্ছি।